বসেন যারা পরে আসছেন আমি যাওয়ার আগে অ্যাটেন্ডেন্স তখন দিয়ে দেবো ঠিক আছে। সো মিড টার্মের পরে আমরা শুরু করতেছি আজকে মার্কেটিং ম্যানেজমেন্ট। সো আমরা বলতেছিলাম মার্কেটিং এর চারটা পি নিয়ে আমরা কথা বলবো। সো আজকে হচ্ছে প্রোডাক্ট, প্রথম পি প্রোডাক্ট। সো আমরা মার্কেটিং এর প্রিন্সিপাল অফ মার্কেটিং এর প্রোডাক্টের ডেফিনিশন টাইপের বা কনসেপচুয়াল কথাবার্তা বলেছিলাম, কোনটা বলতে কি বুঝি, তার ক্যারেক্টারিস্টিক্স কি, এই টাইপের কথা আজকে আমরা কিছুক্ষণ বলবো হয়তো প্রথম লেকচারটাতে। সেকেন্ড লেকচারটাতে আমরা মার্কেটিং ম্যানেজমেন্টের জায়গা থেকে কথা বলবো, কিভাবে ম্যানেজ করবে সেগুলো কথা বলবো। সো আমরা যখন এখানে কথা বলবো এখানে আমরা একটু এমফাসাইজ করব যে এখানে অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার আপনাকে কি করতে হবে। সো এটা একটু মাথায় রাখবেন, আমি ওইদিকে একটু এমফাসাইজ করার ট্রাই করব। সো আমরা যদি শুরু করি প্রোডাক্ট স্ট্র্যাটেজি পার্ট 1। ভেরি ফার্স্ট ওয়ান, প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। এটা আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট একদম শুরুর দিনে বলতেছিলাম যে কি কি বিক্রি করা যায় যদি আমাদের মনে থাকে, আর সবগুলোকে প্রোডাক্ট বলে। সো আমরা জেনারেলি প্রোডাক্ট বলতে সাধারণত ট্যানজিবল আইটেমকে মিন করি। আমরা প্রোডাক্ট বলতে পেন, পেন্সিল, ম্যাটেরিয়াল, ফোন এগুলোই বুঝি অ্যাজ ইউজুয়ালি। বাট আমরা বিজনেসের ভাষায় বলতেছিলাম প্রোডাক্ট মানে এমন কিছু না, আমরা বলতেছিলাম প্রোডাক্ট মানে সবকিছুই যা কিছু বাজারে অফার করা যায় এবং মানুষের কোনো একটা নিড স্যাটিসফাই করে, ওয়ান্ট স্যাটিসফাই করে, এটা নামে প্রোডাক্ট। সো এরকম 10টা এন্টিটির কথা আমরা বলেছিলাম। 10টা এন্টিটি যদি আমাদের মনে থাকে মার্কেটিং ম্যানেজমেন্টের একটা প্রথম লেকচারের দিকে, তো 10টা এন্টিটি যেগুলো বিক্রি করা যায় এগুলো আমরা এখানে আবার একটু রিপিট করতেছি। যে মানুষ মনে করে প্রোডাক্ট হচ্ছে ট্যানজিবল অফারিং, যেটা ধরা ছোঁয়া যায়, এটাকে মানুষ প্রোডাক্ট মনে করে। বাট ইন মার্কেটিং সেন্স a product is anything that can be offered to a market to satisfy a want or need. আমাদের মার্কেটিং প্রসেসের কথা যদি মনে থাকে আমরা বলতেছিলাম এরকম একটা ব্যাপার, নিড, সেখান থেকে আমরা বলতেছিলাম ওয়ান্ট, এন্ড ফাইনালি বলতেছিলাম ডিমান্ড। we are talk about যে আমরা ডিমান্ড নিয়ে কথা বলি, মার্কেট ডিমান্ড নিয়ে কথা বলি। নিড ডিমান্ড নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, রেদার আমাদের মার্কেট ডিমান্ড আছে, দ্যাট ইজ মানুষের বা কাস্টমারদের পারচেজিং পাওয়ার আছে কিনা। যদি তারা এটার জন্য খরচ করতে, ব্যয় করতে রাজি না থাকে তাহলে তো আমাদের ওই পণ্য বা সেবা অফার করে লাভ নেই। সো আমাদের ডিমান্ড দেখতে হবে, বাজারে আমাদের ডিমান্ড লাগবে। সো আমরা এখানে যেটা বলতেছি এটা হচ্ছে কোনো একটা ওয়ান্ট বা নিড স্যাটিসফাই করার সক্ষমতা আছে এমন যে কোনো কিছুকে প্রোডাক্ট বলে। সো প্রোডাক্ট দ্যাট আর মার্কেটে ইনক্লুড ফিজিক্যাল গুডস। সো আমরা জেনারেলি বুঝি প্রোডাক্ট সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ট্যানজিবল গুডস যেটাকে আমরা প্রোডাক্ট বলি, ফিজিক্যাল গুডস, আর একটা হচ্ছে ইনট্যানজিবল গুডস যেটা ধরা ছোঁয়া যায় না, যেটাকে আমরা বলি সার্ভিস। সো এরকম আমরা বলতেছিলাম ফিজিক্যাল গুডস, সার্ভিসেস, এক্সপেরিয়েন্স, ইভেন্টস, পারসনস, প্লেস, প্রপার্টিজ, অর্গানাইজেশন, ইনফরমেশন এন্ড আইডিয়াস। এগুলো ডিটেইলস আমরা কথা বলতেছি না কারণ অলরেডি আমরা এগুলো পাস করে আসছি। সো প্রথম টপিকটা আমাদের হচ্ছে প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি। সো আমরা কনসেপচুয়ালি একটু আজকে বলতেছি যে আমরা বলতেছি প্রোডাক্ট মানে এমন যে কোনো কিছু যা কাস্টমারদের যে কোনো একটা ওয়ান্ট বা নিড স্যাটিসফাই করতে পারে, এটা নামই প্রোডাক্ট। সো বেবি কেয়ার সেন্টার এটা একটা প্রোডাক্ট, দ্যাট ইজ আমরা বলতেছি সার্ভিসের আন্ডারে, সার্ভিস, রাইট, সার্ভিস। সো প্রোডাক্ট বলতে আমাদের মধ্যে শুধু ফিজিক্যাল আইটেম ধরে ব্যাপারটা এমন না। প্রোডাক্ট দুই টাইপের আমরা বলতেছি, একটা হচ্ছে ফিজিক্যাল গুডস যেটাকে আমরা প্রোডাক্ট বলে চিনি, এটা হচ্ছে ফিজিক্যাল গুডস বলে, অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস। সো সার্ভিসটা প্রোডাক্ট, রাইট, যেটা আপনি যেটা হ্যাঁ দ্যাট ইজ সার্ভিস। ওকে, then the most important one, the product levels, the customer value hierarchy. একটা প্রোডাক্ট থেকে মানুষ আসলে কি খোঁজে, কোন একটা সার্ভিস কিনলে বা প্রোডাক্ট কিনলে মানুষ আসলে কি খোঁজে, অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার এই লেভেলটাকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। প্লিজ কথা বলুন। এটাকে আমরা বলতেছি প্রোডাক্ট লেভেল, দ্যাট ইজ দ্য কাস্টমার ভ্যালু হায়ারার্কি। কোন একটা প্রোডাক্ট থেকে মানুষ আসলে কি খোঁজে, আমাদের যদি ভ্যালুর কথাটা মনে থাকে আমরা বলতেছিলাম যে ভ্যালু ইকুয়াল টু বেনিফিট গ্রেটার দ্যান কস্ট, মানে সেটা এর মানে সি জি স্যার ইকুয়েশনের কথা আমরা বলতেছিলাম। তো আমরা বলতেছিলাম এটা ভ্যালু হবে না যদি ব্যাপারটা এমন হয়ে যায় বেনিফিট লেস দ্যান কস্ট, এটা ভ্যালু হবে না। সো মানুষ কোন একটা প্রোডাক্ট কেন কেনে, ভ্যালু সিক করে, কোন একটা ভ্যালু খোঁজে। ভ্যালু মানে কি, সেখান থেকে কি বেনিফিট পাচ্ছে, রেদার দ্যান সে কত টাকা দিচ্ছে, অর্থাৎ কত টাকা দিয়ে কত পাচ্ছে, বেনিফিটটা তার কাছে বেশি। যদি বেশি না হয় তাহলে আপনি ভ্যালু ক্রিয়েট করতে পারেন না, যদি সে বেশি বেনিফিট ফিল করে তাহলে আপনি ভ্যালু ক্রিয়েট করতে পেরেছেন। সো আমরা বলতেছি প্রোডাক্ট লেভেল মানে তাহলে মানুষ আসলে কোনো একটা ভ্যালুর জন্য কোনো একটা প্রোডাক্ট কেনে, কোনো একটা বেনিফিটের জন্য কেনে। সো এই জায়গা থেকে আমরা বলতেছি প্রোডাক্ট লেভেলটা 5 প্রকার বা প্রোডাক্টের লেভেল আছে 5টা। একেবারে মেইন জায়গাটা হচ্ছে কোর বেনিফিট।
অ্যাকচুয়ালি কোন একটা প্রোডাক্ট আপনি কি জন্য কেনেন এটাকে বলে কোর বেনিফিট। কোর মানে বুঝতে একেবারে কেন্দ্রবিন্দু, কোর জিনিসটা কি বলতে এত কথা বলা লাগবে না, কোর বিষয়টা বলতে হইছে মেইন বিষয়টা বলা, মূল বিষয়টা। সো কোর বেনিফিট মানে কোন একটা প্রোডাক্টের মূল কি কারণে আপনি কেনেন এটাকে কোন একটা প্রোডাক্ট বা সার্ভিসের কোর বেনিফিট বলে। সে ফর एग्जांपल আমরা বলতে পারি আমরা যখন একটা পেন কিনি তখন আমরা ইনশিওর করি এর কোর বেনিফিট কি এটাতে লেখা যায়, নাথিং এলস। সো আমরা একটা পেন কিনি এটা লেখা যায়, সো একটা পেনের কোর বেনিফিট আছে এটা লেখা যায়, এটা হচ্ছে কোর বেনিফিট। নাম্বার 2 হচ্ছে বেসিক প্রোডাক্ট। কোর বেনিফিট হচ্ছে একটু এক্সট্রা। এভাবে যত লেভেল করবে আমরা এক্সট্রা গুলো বলবো সামনে বলতেছি আমি ডিটেইলসে, বাট এখানে আমি জাস্ট নামগুলো একটু বলে দিই। কোর বেনিফিট একেবারে কেন্দ্র, যে কোনো একটা প্রোডাক্টে কেনেন বেসিক প্রোডাক্ট এর চেয়ে একটু বেশি, তার চেয়ে একটু বেশি এক্সপেক্টেড আপনার প্রত্যাশিত, তার চেয়ে একটু বেশি অগমেন্টেড বর্ধিত, তার চেয়ে একটু বেশি পটেনশিয়াল এখনো বাজারে আসে নাই বা এই প্রোডাক্টটাতে হচ্ছে না, নতুন প্রোডাক্ট নিতে হবে, এটা হলো পটেনশিয়াল। সো আমরা যদি একটু এক্সাম্পল সহকারে যাইতে চাই, এখানে যে एग्जांपलটা দেওয়া আছে एग्जांपलটা আপনার বই থেকে নেওয়া হয়েছে, ফ্লিপকার্টের বইতে আপনি এটা পাবেন, একটা হোটেলের एग्जांपल দেওয়া আছে। সো আমরা ফান্ডামেন্টাল লেভেল বলতেছিলাম, একেবারে মূল লেভেলটা বলতেছিলাম কোর বেনিফিট। সো এখানে যে एग्जांपलটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা হোটেল। আপনি যখন কোন একটা হোটেলে রুম নেন আপনার কোর বেনিফিট থাকে আপনি এখান থেকে যেটা খোঁজেন সেটা হচ্ছে আপনি এখানে রেস্ট করতে পারবেন, স্লিপ করতে পারবেন, এটা হচ্ছে কোর জায়গাটা। এটা কোনো আপনি হোটেল নিছেন, নাথিং এলস। সো এটা হচ্ছে কোর বেনিফিট, মেইনটেইন করে থাকতে পারবো এগুলো পড়ে। সো একটা হোটেল গেস্ট ইজ বাইং রেস্ট এন্ড স্লিপ। মেইনলি আপনি যখন একটা আবাসিক হোটেলে রুম নেন মেইনলি আপনি রেস্ট এন্ড স্লিপ করার জন্য নেন, সিম্পল হয়, এটা হচ্ছে কোর বেনিফিট। দেন আমরা বলতেছি বেসিক প্রোডাক্ট। আপনি কোর বেনিফিট নেওয়ার সাথে সাথে যেটা বললো এরকম কিছু বিষয় মাথায় আসে এখান থেকে এইগুলো পাওয়া যাবে কিনা। সো এখানে যেটা আমরা বলতেছি এই হোটেল রুম ইনক্লুডস এ বেড, বাথরুম, টাওয়েলস, ডেস্ক, ড্রেসার এন্ড ক্লোজেট। অর্থাৎ একটা হোটেল রুমে প্রত্যাশিত যতদূর সেবা শোনাছেন একটা হোটেল রুমে কোর বেনিফিটের সাথে সাথে বেসিক্যালি এই ব্যাপারগুলো থাকে। সেটা হচ্ছে বেড, আপনি জানেন এখানে একটা বেড আছে এবং এটা থাকতে হবে। দেন একটা বাথরুম অবশ্যই থাকে, টাওয়েলস থাকে, ডেস্ক, ড্রেসার, ড্রেসার মানে আলমারি টাইপের যেখানে ড্রেস বা ওই যে আয়না দেওয়া ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলের মধ্যে দিয়ে। ক্লোজেট মানে প্রাইভেসি বা টয়লেট এই টাইপের মিনিং আর কি। ক্লোজেট মানে তো হচ্ছে ছোট আলমিরা যেটা প্রাইভেসিটা মিন করে, ক্লোজেটের মূল জায়গা হচ্ছে প্রাইভেসি। হাউএভার সো আমরা বলতেছি আপনি একটা হোটেলে রুম নিচ্ছেন, সার্ভিসটা নিচ্ছেন, কোর বেনিফিট হচ্ছে আপনি এখানে রেজিস্ট্রেশন সিলেক্ট করবেন। এর সাথে সাথে বেসিক প্রোডাক্ট অর্থাৎ এর পরের যে বিষয়টা আপনার মাথায় আসবে যে এখানে এইগুলো আছে থাকতে হবে বেসিক প্রোডাক্ট। সো আপনি শুধু রেস্ট আর স্লিপ দিয়ে একটা হোটেল বিক্রি করতে পারবেন না বা সার্ভিসটা বিক্রি করতে পারবেন না অ্যাকচুয়ালি, কারণ যেই হোটেলে আসবে রেস্ট স্লিপ নিতে তার অবশ্যই এই ব্যাপারগুলো দরকার বেসিক্যালি। যদি বেসিক জিনিসগুলো না থাকে তাহলে এটা আসলে বিক্রি হয় না। দেন আমরা একটু সামনে আগে নাম্বার 3 বা লেভেল নাম্বার 3 এক্সপেক্টেড প্রোডাক্ট। কোর বেনিফিটের সাথে যে আমরা বিষয়গুলো বললাম, বাথরুম থাকবে, টাওয়েলস থাকবে, বেড থাকবে, আপনার কাছে প্রত্যাশিত এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আপনি একটা হোটেল বুক দিতে গেছেন, হোটেল রুমে গেছেন, দেখেন টয়লেটটা খুবই নোংরা, বেডগুলো অনেক আগে কেউ ছিল এখানে বোঝা যাচ্ছে আমরা বলতেছি আপনার কাছে এটা প্রত্যাশিত যে এগুলো ক্লিন বেড থাকবে, ফ্রেশ টাওয়েলস থাকবে, ওয়ার্কিং ল্যাম্পস থাকবে, রিলেটিভ ডিগ্রি অফ কোয়াইট, সেখানে শান্ত একটা পরিবেশ থাকবে, এটা আপনার কাছে প্রত্যাশিত। সো এটাকে আমরা বলতেছি এটা আপনার এক্সপেক্টেড প্রোডাক্ট, যে কোনো কাস্টমার কাছে এটা প্রত্যাশিত। আপনি যখন হসপিটালে গেছেন হয়তো প্রাইভেট হসপিটাল বা ইয়েতে, তখন দেখবেন যে আপনাকে যাবে বেড দেয়, চাদর দেয়, মাদুর দেয়, এগুলো একেবারে তক্তকে ঝকঝকে প্রথম আপনাকে যখন দেয়। যদি এটা নোংরা টাইপের আপনি সাধারণত বলেন এটা পাল্টে দেন, কারণ আগে কেউ ইউজ করছে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে অ্যাজ এ কাস্টমার সবার কাছে প্রত্যাশিত হোটেল রুমে যেগুলো আপনাকে দেবে এগুলো ফ্রেশ এবং ইয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ ম্যাডাম কিছু বলবেন? রুটিন কি এখানে দাও? প্লিজ একটু ডিপার্টমেন্টে খোঁজ নেন, কারণ আপডেট হয়েছে রুটিন। সো এই তিনটা পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই তিনটা জি স্যার। হাত কবির শরীর অসুস্থ লাগতেছে না তো ওখানে গেলে কেন? ফারহান স্যার, ফারহান ও ফারহান তো ফারহান খান, ফারহান ওখানে ঠান্ডা লাগতেছে তাই? আচ্ছা ঠিক আছে। সো এই তিনটা আমরা যেটা বললাম, ফার্স্ট ওয়ান হচ্ছে কোর বেনিফিট,
নাম্বার 2 বললাম বেসিক প্রোডাক্ট, নাম্বার 3 বললাম এক্সপেক্টেড প্রোডাক্ট। এই তিনটে পর্যন্ত বুঝছি কিনা? জি স্যার। জি স্যার। সো পরের দুইটা একটু আমরা যাচ্ছে অগমেন্টেড প্রোডাক্ট। অগমেন্টেড প্রোডাক্ট বাংলা হচ্ছে বর্ধিত পণ্য। অগমেন্টেশন মানে বর্ধিত, অগমেন্টেড প্রোডাক্ট মানে বর্ধিত পণ্য। সো এখানে এক্সাম্পলটা দেওয়া নেই, আমরা বলতেছি আপনার এক্সপেকটেশনের এক্সিড করছে এমন কোনো কিছুকে আপনি অগমেন্টেড প্রোডাক্ট হিসেবেই দেখেন। আপনার যেটা এক্সপেকটেশন ছিল না এমন কিছু আছে, যেমন মনে করেন যেমন আপনার হোটেলে ফ্রি ওয়াইফাই আছে, আপনি এক্সপেক্ট করেন এখানে ফ্রি ওয়াইফাই দিবে, সো আপনার এক্সপেকটেশন এক্সিড করছে, এটাকে আমরা বলতেছি অগমেন্টেড প্রোডাক্ট। আমরা 3 নম্বর পর্যন্ত বললাম এক্সপেক্টেড প্রোডাক্ট পর্যন্ত। 4 নম্বরে এসে বলতেছে অগমেন্টেড প্রোডাক্ট মানে বর্ধিত পণ্য, যেটা কাস্টমারদের এক্সপেকটেশনকে এক্সিড করে বা এক্সপেকটেশনের বাইরে আপনি এক্সপেক্ট করেন এটা এখানে পাওয়া যাবে, এইটা আপনি পেয়েছেন, এটাকে বলে অগমেন্টেড প্রোডাক্ট। সো হোটেলে ফ্রি ওয়াইফাই দিচ্ছে, আপনার রুমে দেখেন ফ্রি ওয়াইফাই, বা হচ্ছে যে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি দিচ্ছে। মানে বিশাল একটা পর্দা দেওয়া আছে মনে করেন, যেখানে হলের মতো সিনেমার মতো ইয়ে দেখা যাচ্ছে, তুফান সিনেমা দেখা যাচ্ছে। সো এটা হচ্ছে আপনার এক্সপেকটেশন এক্সিড করছে, এটাকে বলে অগমেন্টেড প্রোডাক্ট। এন্ড দ্য ফাইনাল ওয়ান ইজ পোটেনশিয়াল প্রোডাক্ট। আপনি অগমেন্টেড প্রোডাক্ট পর্যন্ত পেয়েছেন, বাট ভাবতেছেন এরকম কিছু হলে ভালো হইতো, যদি এমনটা হয়তো এর উপরে একটা জিম থাকতো, যদি উপরে একটা সুইমিং পুল থাকতো, আপনি ভাবতেছেন এরকম, এটি কোনো পোটেনশিয়াল প্রোডাক্ট, আপনার এক্সপেকটেশনের বাইরে, এখনো অ্যাভেলেবেল না, আপনি পাননি, বা এই প্রোডাক্টে বা এই সার্ভিসে এটা নাই, বাট ভবিষ্যতে যেটা হবে এটাকে বলে পোটেনশিয়াল প্রোডাক্ট। সো দেখেন তো পাঁচটা একটু বুঝতে পারতেছি কিনা আমরা যে আসলে কি লেভেলগুলো কিভাবে বাড়তেছে একটার পর একটা, কোর বেনিফিট থেকে পোটেনশিয়াল প্রোডাক্ট পর্যন্ত আসে। আমি শুরু থেকেই বলতেছিলাম, তখন অনেকেই ছিলেন না, যে ফাইনাল টার্মে আপনাদের কোশ্চেন গুলো অবশ্যই অ্যাপ্লাইড ভাবে হবে। সো এই কোশ্চেনটাই যদি পড়ে তাহলে আসলে এরকম লিখে দিলেই অ্যানসার হয়ে যাবে না, এটা অবশ্যই একটা অ্যাপ্লাইড ভাবে লিখতে হবে। কোশ্চেন পড়লে আপনি বুঝবেন যে এত বড় কোশ্চেন লেখা আছে, ওটা পড়ে বুঝে আপনাকে লিখতে মানে হবে। কি স্যার কনসেপচুয়াল কোশ্চেন হবে? ইয়েস, আপনার মিড টার্ম পর্যন্ত একদম থিওরিটিক্যাল, আমরা কথা বলেছি থিওরিটিক্যাল কোশ্চেন ছিল, এমসিকিউ বা ইয়ে, এখানেও এমসিকিউ বা কোশ্চেন প্যাটার্ন সেম থাকবে, বাট একটু ইয়ে চেঞ্জ হয়ে যাবে। There will be a scenario. Scenario or case study type. না, কেস স্টাডি থাকবে না। লেটস সি, আমরা কোশ্চেন প্যাটার্নের পরে কথা বলবো। হাওয়ার টপিকটা বুঝতে পারছি কিনা আজকে, মানে এই টপিকটা আর কি, যে লেভেল অফ প্রোডাক্ট পাঁচটা কি কি এবং কিভাবে ব্যাপারটা হয়। সো যারা এই সেক্টরে কাজ করতে চান তাদের জন্য এটা খুব বেশি জরুরি। হোটেল ম্যানেজমেন্ট, শুধু হোটেল ম্যানেজমেন্ট না, যে কোনো মার্কেটিং সেক্টরে বা বিজনেস সেক্টরে বা যদি বিজনেস করতে চান, আমরা যখন কোনো একটা কাস্টমার গ্রুপকে কোর বেনিফিট দ্বারা গ্রাফ করতে পারি না, গ্রাফস করতে পারি না বা ক্যাপচার করতে পারি না, তখন আমরা তার জন্য বেসিক প্রোডাক্ট অফার করি। বেসিক প্রোডাক্ট দ্বারা একে আমরা ধরতে পারতেছি না, তার জন্য আমরা থার্ড লেভেলে যাই, Advanced কিছু করি বা এক্সপেক্টেড প্রোডাক্ট দিয়ে দিই। মানে তারা কি চাচ্ছে? কি চাচ্ছে এক্সপেক্টেড দ্বারা আমরা পারতেছি না, দেন আমরা অগমেন্টেড প্রোডাক্টে যাই, মানে তার এর দ্বারা হচ্ছে না, তার জন্য আমরা পোটেনশিয়াল প্রোডাক্টে চলে যাই। সো এই ব্যাপারগুলো আমাদের একটু বুঝতে হবে, মার্কেটিং ম্যানেজমেন্ট হিসেবে এইভাবে স্যার আমরা প্রোডাক্ট পোটেনশিয়ালের একটা লাইক এক্সাম্পল কি বলতে বলতে পারি? পোটেনশিয়াল এই যে সুইমিং, আমরা হোটেল এক্সাম্পলের মধ্যেই ছিলাম, এখানে দেখাচ্ছিলাম আচ্ছা আচ্ছা যে যদি একটা সুইমিং পুল থাকতো, স্যার ওয়ান গ্রাউন্ডে যদি একটা জিম থাকতো, বা একটা স্যার অন্য কোনো এক্সাম্পল লাইক আচ্ছা ফ্লেক্সিবিলিটিটা একটু দেখি। কোথায় ছিল এত দেরি হয়ে গেল? স্যার ওই নিচেও সব সিরিয়াল পাঁচটা নিচে ছয়টা দুইটা লিখেছে নাম্বার আছে পর্যন্ত- স্যার। আচ্ছা এইচএসসি পরীক্ষা আছে তো 10 করছেন বিক্রি করতে যাই, আমরা এই লেভেল মেইনটেইন করে বিক্রি করি বা এভাবে অফার করি কাস্টমারদেরকে। এখন তুমি ডিলিট করতে হবে, লেভেল আছে পাঁচটা। একটা হচ্ছে কোর বেনিফিট, এখানে যে এক্সাম্পল দেওয়া আছে আমরা সেটাই বলতেছি। কোর বেনিফিটটা হচ্ছে কোন একটা পণ্য বা সেবা কাস্টমার আসলে কেন কেনে, আমরা এই যে ভ্যালু করে বলছিলাম, মূল ভ্যালুটা কি, মূল বেনিফিটটা সেখানে কি বুঝতেছে। সো একজন কাস্টমার যখন একটা হোটেল রুম নেয়, সে আসলে এখানে রেস্ট করতে চায়, স্লিপ করতে চায়, এই কারণে নেয়। সো হোটেল সার্ভিসের জন্য রেস্ট এন্ড স্লিপ হচ্ছে কোর বেনিফিট। দুই নম্বর বলতেছি আমরা বেসিক প্রোডাক্ট, এই হোটেলের জন্য কি কোর বেনিফিট? রেস্ট এন্ড স্লিপ। ও রেস্ট এন্ড স্লিপ। দুই নম্বর আমরা বলতেছি বেসিক প্রোডাক্ট। এই কোর বেনিফিটের সাথে অবশ্যই যেগুলো সাবসিডিয়ারি থাকতে হবে বা থাকে, সবসময়ই থাকে, নরমালি থাকে, এটা আমরা বলতেছি বেসিক প্রোডাক্ট। সেগুলো কি কি? এই রেস্ট এন্ড স্লিপের সাথে যেগুলো ওতপ্রোতভাবে জড়িত, যেমন একটা বেড থাকবে, একটা বাথরুম থাকবে, টাওয়েলস থাকবে, ক্লোজেট থাকবে, ড্রেসার থাকবে, ইত্যাদি ইত্যাদি।
3 নম্বরে এসে আমরা বলতেছি এই যে এইগুলো আমার এক্সপেকটেশন আছে অ্যাজ এ কাস্টমার, আমার এক্সপেকটেশন যে কোনো কাস্টমার এক্সপেকটেশন যেগুলো থাকতেছে, আমার এক্সপেকটেশন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ফ্রেশ টাওয়ালস হবে, ক্লিন বেড হবে, একটা ল্যাম্প আলো জ্বালানোর জায়গা থাকবে, ল্যাম্প থাকবে, এই ব্যাপারগুলোকে আমরা বলতেছি। বা রেস্টুরেন্ট সিলেক্ট করার জন্য শর্ত হচ্ছে এটা কোয়াইট শান্ত প্লেস আছে, শান্ত থাকতে হবে জায়গাটা, এটাকে আমরা বলতেছি এক্সপেক্টেড প্রোডাক্ট, যে কাস্টমার এক্সপেক্ট করে ব্যাপারটা এমন। নাম্বার 4 বলতেছি আরগুমেন্টেড প্রোডাক্ট, বর্ধিত পণ্য। এই পর্যন্ত ঠিক ছিল, এই পর্যন্ত থাকলে পণ্য বিক্রি করা যাবে, কোনো সমস্যা নেই। বাট আমরা যদি ফোর্থ লেভেলে দেখি, আমরা বলতেছি কাস্টমারদের এক্সপেকটেশনের বাইরে যদি কিছু দিতে পারি, এটাকে আমরা বলতেছি আরগুমেন্টেড প্রোডাক্ট। যেমন মনে করেন এই মুহূর্তে বনানীতে হোটেল আছে 5টা, সবাই 3 পর্যন্ত দিচ্ছে, আপনি 4 নম্বর নিয়ে আসলেন, কিছু আরগুমেন্টেশন এক্সপেকটেশনের বাইরের কিছু নিয়ে আসলেন, কাস্টমার সংখ্যা কার বেশি হতে হবে? আপনার বেশি হবে। এই কারণে আমাদের লেভেলগুলো বোঝা জরুরি। যে মুহূর্তে মার্কেটে যে পণ্যগুলো আছে, মনে করেন আমি পেনের সেক্টরের কথা বলতেছিলাম, সো পেন যতগুলো আছে এগুলো সবাই এক্সপেকটেশন পর্যন্ত দিচ্ছে, অগমেন্টেশন দিয়ে কেউ পেন বাজারে নিয়ে আসে না। সো আপনি নতুন পেন ইন্ডাস্ট্রিতে ব্যবসা করতে চান, আপনি তাহলে অগমেন্টেশন ফিচার দিয়ে বাজারে নিয়ে আসেন, আপনার পেন সবচেয়ে বেশি বিক্রি হবে। সো এই জায়গাটাকে আমরা বলতেছি অগমেন্টেশন, এক্সপেকটেশনের বাইরে। সো আমরা হোটেল গেস্টের জন্য যদি বলি, সো আমরা বলতেছিলাম যে ফ্রি ওয়াইফাই দিছে, আপনার রুমে ফ্রি ওয়াইফাই আছে সাপোজ, বা একটা বিশাল রঙিন টিভি দেওয়া আছে, আপনি বসে বসে টিভি দেখতে পারেন অবশ্যই। সো দিস ইজ অগমেন্টেশন, এক্সপেকটেশনের বাইরে, যেটা আপনার এক্সপেকটেশনে ছিল না, মাথায় ছিল না, এরকম কিছু থাকতে পারে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ পোটেনশিয়াল প্রোডাক্ট, যেটা এখন নাই, আপনি ভাবতেছেন এরকম কিছু হলে ভালো হইতো, বাজারে অ্যাভেলেবেল না, ভবিষ্যতে আসবে, এটাকে বলতেছেন পোটেনশিয়াল প্রোডাক্ট। যেমন যদি আবাসিক হোটেলের নিচে একটা জিম থাকতো, তাহলে ভালো হইতো। যদি উপরে একটা সুইমিং পুল থাকতো, তাহলে দুজন মিলে সুইমিং করা যেত। এই ব্যাপারগুলোকে আমরা বলতেছি পোটেনশিয়াল প্রোডাক্ট। বুঝতে পারছি এই পর্যন্ত? ওকে, এরপর নেক্সট যাচ্ছি। স্যার অগমেন্টেড আর পোটেনশিয়াল অগমেন্টেড মানে বর্ধিত না, সেম না, আপনার এক্সপেকটেশনের বাইরে। 3 নম্বর ছিল আমাদের এক্সপেকটেশন, 4 নম্বরটা বলতেছে এক্সপেকটেশনের বাইরে যেটা अवेलेबल আছে, এটা এখন अवेलेबल নাই, তাই হচ্ছে কমপ্লিমেন্টারি বেড ঠিক আছে? এটা আমি পেলেও এটাকে এদের অর্ডার দেয় পোটেনশিয়াল মানে আপনার বাসনা। ভাবনায় আছে, আপনার বাসনা, বাট এটা अवेलेबल না, হ্যাঁ, এটা হচ্ছে এটাকে বলে পোটেনশিয়াল। আর এটা আপনার এক্সপেকটেশন তো অলরেডি এক্সিড করছে, ওটা अवेलेबल আছে, আপনি ফ্রি ওয়াইফাই পেয়েছেন, দেন এটা অগমেন্টেড প্রোডাক্ট। দেন প্রোডাক্ট ক্লাসিফিকেশন, সেটা আপনি অলরেডি পড়ে আসছেন, তবুও একটু বলা জরুরি, তাহলে আমাদের পরবর্তী যে লেকচার আছে এটা বুঝতে একটু কষ্ট হবে। সেখানে আমরা একটু স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে কথা বলার ট্রাই করব, মার্কেটিং ম্যানেজার হিসেবে কি করণীয় বা কি করতে হবে এই জায়গা থেকে কথা বলব, এগুলো আপনারা কম বেশি জানেন। আমরা অ্যাজ পার ডিউরেবিলিটি এন্ড টেনজিবিলিটি প্রোডাক্ট সাধারণত 3 প্রকার বলতেছি, আমরা দুইটা অলরেডি জানি, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে গুডস। একটাকে আমরা বলতেছি ফিজিক্যাল গুডস, একটা হচ্ছে সার্ভিস, এরকম বলি। সো আমরা বলতেছি অ্যাজ পার ডিউরেবিলিটি এন্ড টেনজিবিলিটি প্রোডাক্ট 3 টাইপস। নাম্বার 1 হচ্ছে নন ডিউরেবল গুডস। নন ডিউরেবল গুডস মানে যেটা দ্রুত শেষ হয়ে যায়। নষ্ট হয়ে যায়, ডিউরেবল দ্রুত নষ্ট হয়ে যায়, যেমন কাঁচা শাক সবজি, এটা ওইটা অনেক কিছু আছে, শাক সবজি আছে না, এরকম যেগুলো নষ্ট হয়ে যায় এগুলোকে আমরা বলি নন ডিউরেবল গুডস। এখানে যে एग्जांपलটা আমি দিয়েছিলাম, মিনারেল ওয়াটার সোপ, because these goods are consumed quickly and processed frequently, the appropriate strategy is to make them available in many locations, charge only a small markup, advertise heavily to induce trial and big returns. So non-durable goods কি এটা আপনারা জানেন, এই বিষয়ে আমরা আলোচনা আসলে পরের লাইনে। এখানে 3টি স্ট্র্যাটেজির কথা বলা হচ্ছে। অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার আপনাকে 3টা কাজ করতে হবে। নাম্বার 1, মেক देम अवेलेबल ইন মেনি লোকেশনস, যত পারা যায় এটা ডিস্ট্রিবিউশন নিশ্চিত করতে হবে, যত পেরিফেরিতে পারা যায়। নন-ডিউরেবল গুডস এর আইডিয়াটা হচ্ছে যে পণ্যটা अवेलेबल পাওয়া যায় সেই পণ্যটাই বেশি বিক্রি হয়। আপনি দুপুরে মাংস দিয়ে ভাত খাওয়ার পরে মনে একটা ড্রিঙ্কস খাবেন, সেটা পাশের দোকানে আপনি যেটা পাবেন এটাই খাবেন, নট লাইক কি আপনি সুনির্দিষ্ট একটা খুঁজবেন। ভেরি সিম্পল। একটা মিনারেল ওয়াটার খাইতে চাইছেন দোকানে, খুব কম মানুষ এসে যায় ব্র্যান্ড খোঁজে যে এটা দেন তো ভাই, বা একটা পানি দেন তো, তো মিলিয়ে দিচ্ছে। সো এই জায়গা থেকে নন রিটেনেবল গুডস এর 1 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে যত বেশি পারা যায় এটা ডিস্ট্রিবিউট করতে হবে, প্লেস নিশ্চিত করতে হবে। নাম্বার 2 হচ্ছে চার্জ অনলি স্মল মার্কআপ। নন ডিউরেবল গুডস এর ক্ষেত্রে প্রফিট মার্জিনটা খুবই কম, এটা হচ্ছে বিক্রি হয় অনেক বেশি, প্রত্যেকটা আইটেমে লাভ হয় অনেক কম, এটা হচ্ছে 2 নম্বর স্ট্র্যাটেজি। সেখানে প্রফিট যোগ করতে হবে, মার্কআপটা অনেক কম, প্রফিট মার্জিনটা অনেক কম অ্যাড করতে হয়। নাম্বার 3,
হিউজ প্রমোশন করতে হয়, কাস্টমারদেরকে ইনডিউস করাইতে, রাজি করাইতে হয়, তারা যেন একবার অন্তত ট্রায়াল করে দেখে ব্যাপারটা কেমন। একটা অ্যাড চলতেছে প্রাণ পটেটা বিস্কিট নাকি চিপস কিনে দেখো, এই যে আপনাকে ট্রায়াল দেওয়ার জন্য সে ইনডিউস করতেছে বারবার যে আপনি চেক করে দেখেন, মানে একবার হলো খাও, একবার হলেও খেয়ে দেখো। ভালো লাগলে তুমি পরবর্তীতে ওই যে বলে না একবার ট্রাই তো অন্তত করো, কি হবে না হবে সেটা করো। সো এই অ্যাডভার্টাইজিং মূল জায়গাটা হচ্ছে আপনাকে ইনডিউস করা যে একবার দেখেন। অনেক আগে বাংলাদেশে একটা কোন একটা ড্রিঙ্কস এর বিজ্ঞাপন দিত, সব ড্রিঙ্কস এর ভুলে গেলাম নাম, আরসি বলে বা কিছু একটা অন্য টাইপের হবে, ফিজা বা আরসি বলে এরকম কিছু, বেশ আগে অ্যাবাউট 2000 সালের দিকে হয়তো ছিল। স্যার একটা ছিল না যে পুরাতন মডেলদের দিয়ে আর কি। এখন যে নায়ক নাকি এদেরকে না, এর আগে তো আচ্ছা যাই হোক, সো ওখানে একটা গানের লাইন ছিল এমনটা যে ভালো বাসি কিনা বাসি বন্ধু ট্রাই করো আমার, মাহফুজ দিয়ে করছিল কি সম্ভব the idea is non durable goods এর ক্ষেত্রে মানুষকে ইনডিউস করতে হয় যে অন্তত একবার ট্রাই করে দেখেন, এটা করে ট্রায়াল বলে। সো আমরা বলতেছি non durable goods এর ক্ষেত্রে অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার আপনার স্ট্র্যাটেজি হচ্ছে তিনটা। নাম্বার 1 যত খুশি বাজারে ডিস্ট্রিবিউট করতে হবে, নাম্বার 2 কম প্রফিট করতে হবে, নাম্বার 3 ইউজ প্রমোশন করতে হবে, মানুষকে ইনডিউস করতে হবে। সেটা হচ্ছে নন ডিউরেবল গুডস এর ক্ষেত্রে মার্কেটিং স্ট্র্যাটেজি। দুই নম্বর আমরা বলতেছি ডিউরেবল গুডস। ডিউরেবল গুড এরপর প্রাইস কমানো না, তাহলে চার্জ অনলি স্মল মার্কআপ, কম প্রফিট করা, মার্জিন স্মল প্রফিট মার্জিন, স্মল প্রফিট মার্জিন। তারপর এক আর তিন নম্বর হচ্ছে প্রমোশন, হেভি প্রমোশন ফর ট্রায়াল। যত বেশি প্রমোশন তত বেশি। কিছু পণ্য আছে দেখবেন সবসময় প্রমোশন চলে, এইগুলো হচ্ছে নন ডিউরেবল গুডস, সবসময় প্রমোশন চলে। যেমন লাক্স তার প্রমোশন আর টিচার অলওয়েজ Small markup, promotion, heavily promotion, as well as distribution. Use distribution বা peripheral distribution নিশ্চিত করতে হবে। দুই নম্বর হচ্ছে ডিউরেবল গুডস, যেটা সহজে নষ্ট হয় না এমন গুডস। অনেক লং লাস্টিং। There are tangible goods that normally survive many uses. অনেকগুলো ইউজেস যেটা সার্ভাইভ করে একবারে শেষ হয়ে না, যেমন রেফ্রিজারেটরস, মেশিন টুলস, ক্লোথিং, যেটাকে আমরা সাধারণত বলি হচ্ছে শপিং আইটেম। আমরা শপিং করতে যাই না, শপিং করতে গেলে কিন্তু আমরা নন ডিউরেবল গুডস কিনি না, শপিং করতে গেলে আমরা ডিউরেবল গুডস কিনি। আমরা সামনের স্লাইডে হয়তো পড়বো যে কনজিউমার গুডস কত ধরনের হয়। শপিং আইটেমস বলতে আপনি যা বোঝেন ক্লোথিং, ফার্নিচার বা বাসার অ্যাকসেসরিজ গুলো, এগুলো সবগুলো করে ডিউরেবল গুডস। এগুলো তো আমরা লং টাইমের জন্য লং টাইমের জন্য কিনি, বারবার ইউজ করা যায়, একবার না, ওয়ান টাইম ইউজ না আর কি। সো এগুলো হচ্ছে ডিউরেবল গুডস। অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার, অ্যাজ এ মার্কেটার, এখানে আপনাকে কি করতে হবে? নাম্বার 1, here required more personal selling and service. এই পণ্যটা কিন্তু প্রমোশন দিয়ে বিক্রি করা যায় না খুব বেশি, প্রমোশন হচ্ছে পরিচিতির জন্য, বাট এখানে দরকার হচ্ছে পার্সোনাল সেলিং। এই জন্য দেখবেন শপিং আইটেমের ক্ষেত্রে লোকজন বেশি দাঁড়ায় থাকে, ম্যাডাম আসেন, স্যার আসেন, দেখেন পণ্যটা, দেখেন এটা ওইটা, পণ্যটা হায়ার মার্জিন, এটা একটা বিক্রি করতে গেলে অনেক বেশি লাভ হয় রেদার দ্যান নন ডিউরেবল গুডস। এন্ড রিকোয়ার মোর সেলার গ্যারান্টি, এবং এখানে ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপার আছে। যেমন ইলেকট্রনিক্স বা ফার্নিচার মানুষ ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া কেনে না, ওয়ারেন্টি গ্যারান্টি বুঝিও না, ফার্নিচারের গ্যারান্টি থাকে অবশ্যই থাকে না। কাঠের গ্যারান্টি গ্যারান্টি 20 বছর 30 বছর দেয়। 30 বছরের সো আমরা এখানে কিন্তু গ্যারান্টি। তিনটা আইডিয়া বলতেছি, তিনটা স্ট্র্যাটেজি। নাম্বার 1, এখানে বেশি পার্সোনাল সেলিং অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিস লাগে, মানে অন টু অন লাগে, অন টু অন। এটা শুধুমাত্র বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা যায় না, এটা অন টু অন পার্সোনাল সেলিং। আপনাদের মার্কেটিং প্রমোশন টুলস মনে আছে? প্রমোশন টুলস কয়টা ছিল? পাবলিকার যে প্রথম আর সার্ভিস মনে অ্যানসার দিবেন না বলছে। পাবলিক প্রমোশন টুলস কয়টা মার্কেটিং এর? ফিচার মার্কেটিং আমরা পড়ছি প্রমোশন টুলস 4টা না 5টা? 4টা না 5টা না, এরকম ডিসাইড হবে। চৌধুরী সাহেব 5টা কি কি? আপনার হাতে ফোন আছে? ফোন পকেটে রাখেন, ফোন সামনে কেন? জেরি গমস মনে আসতেছে না? 5টা টুলস ছিল, একদম ভুলে গেলাম না। প্রমোশন ওর মধ্যে একটা ছিল পার্সোনাল সেলিং। আপনি যদি এটাই ভুলে যান, তাহলে আমি যে বলতেছি এখানে পার্সোনাল সেলিং প্রয়োজন, তাহলে আপনি কি বুঝতেছেন যে এখানে পার্সোনাল সেলিং প্রয়োজন মানে কি? মাথায় বললে মনে হয় না। প্রমোশন টুলস গুলো মেইনলি আপনারা মনে পড়েছেন মনে হয় 5টা: অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন, পার্সোনাল সেলিং, ডিরেক্ট মার্কেটিং, আর একটা কি বললো? আরেকটা কি? পাবলিক রিলেশনস।
সবই ভুলে যান আপনারা না? এই কলমে যে লাস্টে আছে কি ক্যান্ডি খাচ্ছে? মনে হয় লোভনীয় বস্তু এখানে না হয় উচিত। আমরা একটু করে দেব লোভনীয় বস্তু। আচ্ছা যাই হোক, সো আমরা ডিউরেবল গুডস এর ক্ষেত্রে বলতেছি মার্কেটিং স্ট্র্যাটেজি তিনটা। নাম্বার 1 পার্সোনাল সেলিং এখানে দরকার। পার্সোনাল সেলিং মানে হচ্ছে ওয়ান টু ওয়ান সেলিং। আপনার বাসায় যাবে বা আপনি যখন দোকানে আসবেন আপনার সাথে ওয়ান টু ওয়ান কথা বলে আপনার কাছে বিক্রি করার ট্রাই করবে, এটাকে বলে পার্সোনাল সেলিং। নাম্বার 2 হচ্ছে কমান্ড হায়ার মার্জিন। এখানে বেশি করে মুনাফা অর্জন করা যায়, বেশি মার্কআপ করা যায়। যেমন একটা রেফ্রিজারেটর বিক্রি করলে যে টাকা লাভ হবে, একটা পানির বোতল বিক্রি করলে এই টাকা লাভ হবে না। সো এই যে কমান্ড হায়ার মার্জিন মানে বেশি লাভ করা যায়। এন্ড রিটেল মোস্ট সেলার ব্র্যান্ড, এখানে ওয়ারেন্টি গ্যারান্টি দরকার হয়। ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া এটা বিক্রি হয় না। সো ওয়ারেন্টি গ্যারান্টি পার্থক্য আছে না একটা? পারভেজ ওয়ারেন্টি কি আর গ্যারান্টি কি? স্যার ওয়ারেন্টি হচ্ছে স্যার একটা সাময়িক সময়ের জন্য তারা সার্ভিস দিবে, আর গ্যারান্টি হচ্ছে তারা এটা রিপ্লেস করে দিবে, চেঞ্জ করে দিবে। ওয়ারেন্টি তো হচ্ছে স্যার হ্যাঁ, ওরকমই। সার্ভিসের একটা সেফটি দিচ্ছে, আর গ্যারান্টি গ্যারান্টি হচ্ছে রিপ্লেসমেন্ট। 10 বছরের জন্য একটা লিমিট থাকে, 5 বছরটা যে লিমিট। কোনো কিছু হয় ওটা চেঞ্জ করে দিবে। আনলিমিটেড গ্যারান্টি থাকে না, যেটা এর মধ্যে যদি ওইরকম কোনো কিছু হয়, কিছু জায়গায় স্যার প্রোডাক্ট চেঞ্জ করে প্রোডাক্ট দেয়, আর কিছু জায়গায় বলে ওই ওয়ারেন্টির জায়গায় আসলে তখন বলে ওয়ারেন্টিটা চেঞ্জ করে দেওয়া হয়। মানে ওইটা পার্সেল নষ্ট হয়েছে ভাই আমরা যাই হোক, ব্যাপারটা এরকমই। ওয়ারেন্টি মানে হচ্ছে আপনাকে এটা রিপেয়ার করে দেবে, সহজ করে বোঝেন। ওয়ারেন্টি মানে রিপেয়ার করে দেবে, গ্যারান্টি মানে এটা চেঞ্জ করে দেবে, নতুন দিবে, এটা করে গ্যারান্টি। However, non-durable goods, durable goods, finally services. That is সেবা। So সেবার ক্ষেত্রে আমাদের যেটা দরকার কোয়ালিটি কন্ট্রোল, সাপ্লাই ক্রেডিবিলিটি এন্ড আমরা সংজ্ঞা নিয়ে কথা বলতেছি না, এদের আমরা কথা বলতেছি এখানে কি দরকার, অ্যাডাপ্টাবিলিটি। এখানে তিনটা ইস্যু আছে। এটা লাস্টে গেলে পুরোটাই হয় তাই না? জি স্যার। সো সার্ভিসের আমরা পড়েছি, ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়ে আসছি মার্কেটিং প্রিন্সিপাল মার্কেটিং এ। এটা ইনটেনজিবল, ইনসেপারেবল, ভেরিয়েবল এন্ড পেরিশেবল প্রোডাক্টস। এগুলো তো আমরা বুঝি না, ইনটেনজিবল, ইনসেপারেবল, এগুলো তো আমরা সবাই বুঝি, কম বেশি বোঝার কথা। জি স্যার। সো আমরা বলতেছি এই ক্ষেত্রে আমাদের যেটা দরকার এটা কোয়ালিটি কন্ট্রোল জরুরি। সার্ভিসে ভেরিয়েশন থাকে, সবসময় ভেরিয়েশন থাকে। ভেরিয়েশন বলতে আমরা একটু আগে বলতেছিলাম ভেরিয়েবিলিটি। ভেরিয়েশন আমরা বুঝি তো না জি স্যার। যে একই ব্যক্তি শাহরুখ খান স্টাইলে চুল কাটলো, দুইটা দুই রকম হয়ে গেছে, এটা কোনো ভেরিয়েশন। সার্ভিসে এটা খুব হয়। সো এখানে কোয়ালিটি কন্ট্রোলটা জরুরি। বাট দক্ষ লোক হইলে পেরিশেবল পেরিশেবল বোঝেন না? আচ্ছা তাহলে আমরা এটা নিয়ে এক লাইন বলি। ইনটেনজিবল মানে হচ্ছে এটা ধরা ছোঁয়া যায় না, এটা ফিল করতে হয়। ভালোবাসা ধরা ছোঁয়া যায়, ফিল করতে হয়। তো ভালোবাসা একটাকে সার্ভিস, রাইট? বাতাসের মতো স্যার। আচ্ছা সো ইনটেনজিবল। দেন ইনসেপারেবল মানে হচ্ছে যে সার্ভিস প্রোভাইডার তার থেকে এটা সেপারেট করা যায় না, আলাদা করা যায় না। ডাক্তার স্যার কি সার্ভিস করা যায়? লয়ার স্যার কি আপনি সেবা নিতে পারবেন? আমি না থাকলে এখানে বক্তব্য দিতে পারবো? সেটা ইনসেপারেবল, সার্ভিস প্রোভাইডার থেকে এটা আলাদা করা যায় না। নাম্বার 3 ভেরিয়েবল। ভেরিয়েবল মানে বা ভেরিয়েশন মানে হচ্ছে ভিন্নতা। আমি মনে করি আজকে যে বিষয়ে পড়াচ্ছি আগামী দিন যদি এই বিষয়ে পড়াই একই টপিকস, বাট আজকে যা যা বলতেছি আগামী দিন তা তো বলবো না, এটাকে বলে ভেরিয়েশন। ভেরিয়েশন হবে, ভিন্নতা থাকবে। এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ পেরিশেবল প্রোডাক্ট। এটা কি স্টোর করা যায় না, যেমন আলু স্টক করে রাখলেন পরে ইউজ করলেন, এটা প্রোডাক্ট পরে নিলেন। বাট সার্ভিস তেমনটা সম্ভব না। এন্ড ডিজিটালাইজ কন্টেন্ট হিসেবে আমরা এখন রাখতেছি, ইটস অ্যানাদার ইস্যু। বাট অ্যাজ ইউজুয়াল নরমালি সার্ভিস পেরিশেবল মানে পছন্দযোগ্য, এটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। আপনি যখন সার্ভিসটা নিচ্ছেন তখন ফিল করতেছেন, নেওয়া শেষ শেষ। সেটাই সার্ভিস পছন্দযোগ্য। আমরা শব্দটা পছন্দযোগ্য এখানে মিনিং করাটা মুশকিল। আমরা বলতেছি রিস্টোর করা যায় না, এটা মিন করতে পেরিশেবল। স্যার এখন তো যাই ভিডিও করতেছি এটা করে দিচ্ছি। ডিজিটাল কোয়ান্টিটি ব্যাপারটা, বাট অ্যাজ ইউজুয়াল নরমালি আমরা বলতেছি এটা পছন্দযোগ্য মানে সাথে সাথে নিঃশেষ হয়ে যায়, এদিকে আমরা বলি। যাই হোক, অ্যাজ এ সার্ভিস, যখন আমরা সার্ভিস অ্যাজ এ মার্কেটিং ম্যানেজার আমরা তিনটে কাজ করবো। নাম্বার 1 কোয়ালিটি কন্ট্রোল করার ট্রাই করবো। সেম কোয়ালিটি আমরা ট্রাই করবো সবাইকে দেওয়ার, এটাকে বলতেছি আমরা কোয়ালিটি কন্ট্রোল। কপি অনেক সময় আছে। 2 নম্বর সাপ্লাই ক্রেডিবিলিটি। আমরা যাদের কাছ থেকে সার্ভিসটা নিচ্ছি, যারা সাপ্লায়ার, তাদের উপর বিশ্বস্ততা থাকতে হয়, আদারওয়াইজ সার্ভিসটা মনোপুত হয় না। আপনি অনেক সময় দেখেন যে লয়ারের কাছে বা ডাক্তারের কাছে যাওয়ার জন্য আগে অ্যানালাইসিস করেন কার কাছে যাবেন, ডাক্তার। ক্রেডিবিলিটি লাগবে, এখানে আশ্বস্ততার ব্যাপার আছে, কার কাছ থেকে আপনি সাপ্লাইটা নিচ্ছেন, সার্ভিসটা নিচ্ছেন।
I've got the issue. And the adaptability. Adaptability মানে এই যে ভিন্নতাগুলো আসবে, কাস্টমাররা যেন এটা অ্যাডাপ্ট করে নেয়, যে সার্ভিস এটা হয়, এটা নরমাল, এটা হয় কমন। একই ডাক্তার একই রোগের তিনজন রোগীকে দেখলো, বাট ট্রিটমেন্টটি একরকম হয় না, আলাদা আলাদা হয়ে যায়। অনেক সময় খুব সময় নিয়ে আধা ঘন্টা ধরে আপনাকে দেখলো, কথা বলে এটা ওটা দিল। আরেকদিন গেলেন সে খুব বিজি, এখনই বের হবে, আপনার হাত করে আসতেন 5 মিনিটের ট্রিটমেন্ট দিয়ে চলে গেল, শেষ। সেই যে ভ্যারিয়েশন, এটাকে আমরা বলছি অ্যাডাপ্টেবিলিটির জন্য আমাদের কাজ করতে হবে। সো আমরা যতগুলো আইটেম এখানে বললাম, এলিমেন্ট বললাম, সবগুলোর ক্ষেত্রে তিনটা স্ট্র্যাটেজির কথা বলতেছি, যে মার্কেটিং ম্যানেজার হিসেবে কোন পণ্যের ক্ষেত্রে আপনাকে কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সো মার্কেটিং ম্যানেজমেন্টে আমরা এই আলোচনাটা সামনে সব সময় আপনি পাবেন, যে মার্কেটিং ম্যানেজার হিসেবে আপনার কি করণীয়। পরীক্ষা তো তাই থাকবে, এখানে থাকবে না যে আপনি এটা বলতে কি বোঝেন না, এগুলো আপনারা পড়ে আসছেন, কি বোঝেন এই আলোচনা আপনারা সবাই জানেন। সো আপনি কি করবেন এটা হচ্ছে জরুরি। সো আমরা এখানে তিনটা স্ট্র্যাটেজির কথা বললাম যে কি করা যায়। However, then as per consumer goods classification, এগুলো আপনারা পড়ছেন, তারপর আমরা একটু স্ট্র্যাটেজিক ভাবে বলবো, এই জন্য আমরা কথা বলতেছি এখানে। আমরা পড়েছিলাম প্রিন্সিপাল অফ মার্কেটিং ইজ এ গুডস দুই প্রকার, একটা হচ্ছে কনজিউমার গুডস, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল গুডস, যদি আমাদের মনে থাকে। সো কনজিউমার গুডস আমরা বলতেছি, কনজিউমার গুডস সাধারণত 4 প্রকার হয় বা 4 ধরনের হয়, আমরা এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। ভেরি ফার্স্ট ওয়ান ইজ কনভিনিয়েন্স গুডস, that is much more frequent, immediate and within a minimum effort. কাস্টমার যেটা সাধারণত ফ্রিকুয়েন্টলি কিনে থাকে, ইমিডিয়েটলি কিনে, যখন লাগে তখনই কিনে, অ্যাজ ওয়েল অ্যাজ কোন প্রকার বেশি ইফোর্ট বা প্রসেসটা ছাড়াই কেনে। যেমন নেসেসারি গুডস গুলো, সো ফর এক্সাম্পল ইনক্লুডস টোবাকো প্রোডাক্ট, যারা বিড়ি সিগারেট খাইতে ভালো বুঝবে, সোপ, নিউজপেপার। কমন কথা হচ্ছে যেগুলো নেসেসারি গুডস, চাল ডাল আটা ময়দা সুজি, এটা বিড়ি সিগারেট যা যা আছে, এগুলো আমরা বলতেছি স্পেসিফিক ব্র্যান্ড, টেস্ট, এগুলো আলাদা বিষয় না, এগুলো আলাদা বিষয়। আমরা কমন কথা বলতেছি কনভিনিয়েন্স গুডস, সব জায়গায় অ্যাভেলেবল। কনভিনিয়েন্স গুডস হচ্ছে যেটা মানুষ ফ্রিকুয়েন্টলি কেনে, কাস্টমার ফ্রিকুয়েন্টলি কেনে, ইমিডিয়েটলি কেনে এবং কোনো প্রসেসটা ছাড়াই কেনে। পাঁচটা দোকানে যাবে, কি কি আছে দেন, শেষ। মুদিখানার দোকানে কখন আপনি বাজার সদাই করছেন, এই যে মুদিখানার দোকানে যেগুলো কেনেন, এটা না হচ্ছে কনভিনিয়েন্স গুডস। এই মুদিখানার দোকানে বাজার করার জন্য আপনি 1 লাখ টাকা আর 1 লাখ যান না, আপনার পাশে বাড়ির যে দোকানদার আছে তার কাছ থেকে কেনেন, এটাকে বলে কনভিনিয়েন্স গুডস, রাইট? সো আমাদের এখানে মাথায় রাখতে হবে যে এটা ফ্রিকুয়েন্টলি মানুষ কেনে, ইমিডিয়েটলি কেনে, মিনিমাম ইনফোর্টে কেনে। সো অ্যাজ আ মার্কেটিং ম্যানেজার এই জায়গা থেকে আমাদের 4P যেভাবে ডিজাইন করা দরকার সেভাবে করতে হবে যখন কনভিনিয়েন্স গুডস এর মার্কেটে যাবে। নাম্বার 2, শপিং গুডস, যেটা আমরা একটু আগে বলতেছিলাম। শপিং গুডস সাধারণত ফার্নিচার এবং ক্লোথিং আইটেম। সাধারণত আমরা যদি একটু ডিটেইলসে বলতে চাই, that are consumer in the process of selection and purchase characteristically compares on such basis as suitability, quality, price and style. মানুষ যে সমস্ত আইটেম কেনার ক্ষেত্রে কম্পেয়ার করে সুইটেবিলিটি, কোয়ালিটি, প্রাইস এন্ড স্টাইল, এই চারটি বিষয় কম্পেয়ার করে কেনাকাটা করে। সে ফর এক্সাম্পল ফার্নিচার, ক্লোথিং, কার, মেজর অ্যাপ্লায়েন্সেস এটসেট্রা। শপিং গুডস ক্যান বি ফার্দার ডিভাইডেড, আমরা এই ডিভাইডেশনে যাচ্ছি না। আমরা এখানে যেটা মেইনলি বলতে চাচ্ছি, মানুষ যখন বলে যে শপিং করতে হবে, এই শপিং করতে আপনার মাথায় যে আইডিয়াগুলো আসে সবগুলো শপিং গুডস। মেইনলি আপনি বোঝেন ক্লোথিংটা বোঝেন, বাট শপিং শুধু ক্লোথিং না, এর মধ্যে মেইনলি 3টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ক্লোথিং, পোশাক পরিচ্ছদ কেনা, একটা হচ্ছে ফার্নিচার, আসবাব কেনা, আর একটা হচ্ছে ইলেকট্রনিক্স গুডস বা হোম অ্যাপ্লায়েন্সেস যেটাকে বলে। এই 3 আইটেমকে সাধারণত শপিং গুডস বলে। গ্রোসারি শপিং হবে না, অন্য গ্রোসারি হ্যাঁ গ্রোসারি কনভিনিয়েন্স, গ্রোসারি আইটেমস হচ্ছে কনভিনিয়েন্স। শপিং গুডসের মধ্যে সাধারণত এই 3 টাইপের আছে। এর বাইরে একটা আছে বাইক বা কার, ইলেকট্রনিক্স গুডস এগুলো আপনি দেখতে পারেন না, যাই হোক। সো এই আইটেমগুলোকে আমরা বলি শপিং গুডস। এক্ষেত্রে মানুষ 4টা বিষয় কম্পেয়ার করে, একটা হচ্ছে সুইটেবিলিটি, একটা হচ্ছে কোয়ালিটি, একটা প্রাইস, একটা হচ্ছে স্টাইল। এখন এর মধ্যে আপনি ব্র্যান্ড আনতে পারেন, কোয়ালিটি আনতে পারেন, অনেক কিছু আনতে পারেন, বাট শপিং আইটেমের জন্য মানুষ এই 4টা বিষয়ে আলাপ আলোচনা করে। ও আপনার সাথে কথা বলবেন আপনি শপিং গুডস এটা ডিউরেবল গুডস, আপনিও সামনের দিকেই তাকান। এরোটা হচ্ছে আরো একটা সংসারে তো ভাই শপিং করতে প্রাইস একটা সংসার থেকে বুঝবে। শপিং গুডস সম্পর্কে বলছি, হ্যাঁ সরি, শপিং করতে স্যার একটা সংসারের মধ্যে যা লাগে এটা তো নয় বেরো ওরে শপিং করছি, সংসারে সবগুলো লাগে, কনভিনিয়েন্স গুডস লাগে, সব তিনটাই যদি ট্রাই করবে। মোবারক সামনে। নাম্বার 3, স্পেশালিটি গুডস। আপনি কি ওদের ক্যান্ডি দিচ্ছেন?
ওরা অনেক হাসতেছে যে এই বলতে তো ওদের বাসায় গেলে আসল বের হয়ে বাসায় যাবে বলতেছে স্যার ক্লাসে একটা রাসেল বের আছে স্যারের আসল নাম রাইখা আচ্ছা শেষ সবাই করে আমরা রেকর্ড করে দিতে শেষ করে পরে কথা বলছি আপনি আসছেন না আসেন সরি আচ্ছা দেখো স্পেশালিটি কোর্সে আমরা বলতেছি হ্যাভ ইউনিক ক্যারেক্টারিস্টিক্স or brand identification for which a sufficient number of buyers are willing to make a special purchasing report. Example parts, external components, photographic equipment, means use. মূল আলোচনা যেটা বাংলাদেশের নতুন একটা কাজ আসতেছে শুনছেন কিনা বিওআইটি আসছে স্যার এটা অনেক আগে তাই নাকি হ্যাঁ স্যার আচ্ছা জিনিস কিছুদিন আগে বলছে আসছিল বাট মার্কেটে মানে ছাড়ে নাই ওটা হচ্ছে আইডিয়া আবার এখনো রাস্তায় আসছে কিনা আমি জানি না রাস্তায় আসছে হ্যাঁ স্যার রাস্তায় দাঁড়িয়ে আসছে ইস্যু হচ্ছে স্পেশালিটি আইটেম কেন আমরা বলতেছি স্পেশালিটি আইটেম হচ্ছে মানুষ কিছু টাইপের মানুষ সব মানুষ না কিছু কাস্টমার আছে যারা স্পেশালি ফুড দিয়ে একটা স্পেশাল আইটেম কেনার জন্য সো যখন প্রি ওয়েডিং এর মানুষের প্রি ওয়েডিং চলতেছিল যারা স্পেশাল টাইপের মানুষ তারা কিন্তু প্রি অর্ডার বুক করছে আমি আপনি তো জানি সেই যে স্পেশাল আইটেমের জন্য স্পেশাল ফুড দিয়ে কোনো আইটেম কেনাকে আমরা বলতেছি স্পেশাল ডিভোর্স এর আন্ডারে আপনি করতে পারেন ব্র্যান্ডের দাম যেমন বাংলাদেশে এখন ব্র্যান্ডের আছে বিওডি বলা যায় বাট টেসলার যদি নতুন কার বাংলাদেশে কেউ নিয়ে আসে বা বাংলাদেশে বিএমডব্লিউ এখন স্পেশাল নাই বিএমডব্লিউ কমন হয়ে গেছে ল্যাম্বরগিনি বলা যায় হয়তো রোলস রয়েস আচ্ছা রোলস রয়েস বলা যায় স্পেশাল এরকম কার কোন এরকম কম্পোনেন্টস কোন ফটোগ্রাফি ইকুইপমেন্ট এগুলো কাম করছি যেমন মেন সুইট আমরা বুঝি না স্যুট মেন স্যুট কিন্তু একটা স্পেশাল আইটেম রেমন্ড শুধুমাত্র এই স্পেশাল আইটেম দেয় বলেই ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত হয়ে গেছে যারা স্যুট ইউজ করেন তারা বোঝেন যদি খাপ না খায় ভালো না হয় তাহলে কিন্তু অস্বস্তি ফিল হয় সো এই যে স্যুট একটা স্পেশাল আইটেমের মধ্যে রাইট সো এটাকে আমরা বলছি স্পেশালিটি গুডস এটার জন্য স্পেশাল ইনপুট দিয়ে মানুষ এটা কেনে টকিং টু দিস সো আপনি আপনার পণ্যটা যদি স্পেশাল করতে পারেন তাহলে আপনি মার্কেটে টিকে যাবেন বা মার্কেট গ্রোথ করতে পারবেন স্পেশাল আইটেম আপনারটা শুধু এটা এস্টাবলিশ করতে হবে আপনারটা স্পেশাল কমন গুডসের মধ্যে বাট আপনারটা স্পেশাল সো এই জায়গা থেকে অনেক কোম্পানি দেখবেন একটা পণ্য তৈরি যা আপনারা জানেন মনে হয় আইফোন তৈরি করতে খরচ হয় কত $10 বিক্রি হয় কত বিকজ অফ হোয়াট ইটস এ স্পেশাল আইটেম রাইট যখন মানুষের প্রথম আইফোন আসে শুধু বাংলাদেশে না ইন্ডিয়া সাবকন্টিনেন্টের প্রথম আইফোন আসে তখন একটা প্যাটার্ন আসছে এই কথা বলে সামনে বসে কথা আইফোন হ্যাঁ স্যার পসিবলি না আচ্ছা ঠিক আছে পরে $10 হিসাব কি বলছে গেম বলছে সঠিক বলছে $10 বছর এটা বলছে আইফোনের যে সিইও সে বলছে ওই বলছে এটা সঠিক বলছে আইফোন এটা কোন মডেল আচ্ছা, অনেক যে আগে model। আচ্ছা যাই হোক, iPhone আমরা কমন গ্রাউন্ডে কথা বলছি সো যখন ভারতীয় সাবকন্টিনেন্টে প্রথম আইফোন আসে তখন একটা প্যাটার্ন তৈরি হয়েছিল না সবাই পকেট ছোট করে বানাতো আইফোনটা রাখার জন্য যাতে উপর থেকে দেখা যায় বা যাদের পকেট একটু বড় ছিল তারা নিচে কিছু রাখতো তারপরে স্পেশাল আইটেম সো এটাকে আমরা বলছি স্পেশাল আইটেম আর দ্য লাস্ট ওয়ান ইজ আনসল্ড গুডস আনসল্ড গুডস হচ্ছে আপনি কেনার চিন্তা করেননি কখনো যে এটা বিক্রি করা যাবে এটা কেনা যাবে বাট এটা বিক্রি হয় এবং আপনিও কেনেন স্যার এক কথা কি বলবেন এক কথাই কি বলবো এটাই মূল কথা এটাই যে নরমালি থিঙ্ক অফ পাইন আপনি চিন্তা করেন না মানুষ বা কাস্টমার সাধারণত চিন্তা করেন এটা কেনা যাবে যেমন লাইফ ইন্স্যুরেন্স জীবন বিক্রি করা যায় নাকি আবার বা জীবনের আবার কোনো প্রোটেকশন নেওয়া যায় জেনারেলি মানুষ চিন্তা করে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে বাট টাকার বিনিময়ে যখন লাইফ ইন্স্যুরেন্সের একটা সেলসম্যান আপনার বাসায় আসে আপনাকে বোঝে এটা এটা তখন আপনি রাজি আছেন হ্যাঁ এটা হয়তো করা যেতে পারে সো মানুষ সাধারণত যেটা কেনার চিন্তা করে না এই টাইপের আইটেমকে বলা হচ্ছে আনসার গুডস যেমন এখানে দেখা যাচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সিমেন্টি প্লটস গ্রেভস্টোনস এন্ড এনসাইক্লোপিডিয়াস মাঝে মাঝে দেখবেন মাঝে মাঝে দেখবেন অনেক রিপোর্টস এর একটা বড় একটা বই নিয়ে এসে একজন বিক্রি করতে আসছে মার্কেটে নেন সাইটে নেন অনেক জায়গায় দেওয়া মনে করেন গিনেস বুক অফ রেকর্ডস এর বিভিন্ন স্টোরি বিভিন্ন ইয়া বা মাঝে মাঝে সুন্দর সুন্দর ফটোগ্রাফিক বিভিন্ন বই এনসাইক্লোপিডিয়ার বই বিক্রি করতে আসে এমনটা বা মনে করেন যে আপনি মারা যাওয়ার পর বসুন্ধরা আপনার কবর হবে এই জন্য বসুন্ধরায় জমি কিনে রাখলেন দেখেন নি অ্যাডভার্টাইজমেন্ট দেখেন না বসুন্ধরা সিটি বিজ্ঞাপন দেখেন না ওই যে স্যার ওই বসুন্ধরার আবাসিকের মধ্যে জমি কিনতে বলে হ্যাঁ জমি কিনতে বলে এখানে মসজিদ মাদ্রাসা আছে এখানে এটা আছে ওইটা আছে কবরস্থান আছে। কবরস্থান আছে আচ্ছা যাই হোক আসলে আসলে জি এটা প্রতিদিন বনানী কবরস্থানের জায়গা বিক্রি হচ্ছে নিউজ 24 এর তার জায়গা করতে বনানী কবরস্থানের জায়গা বিক্রি হচ্ছে সো আপনি একটা জায়গা কিনে রাখলেন যেখানে অনেক নামি দামি লোক শুয়ে আছে ওদের সাথে আপনি শুইতে পারলেন এটাকে আমরা বলছি আনসার এটা আমার সাধারণত চিন্তা করে রাখি সো এই চারটা বুঝতে পারছি না পাঞ্জাবে ঢুকছে জি স্যার
ওকে, দুই নম্বরটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গুডস এবং প্রবাবলি এডি লাস্ট টপিক আছে আমাদের। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল গুডস এটা আপনারা পড়ে আসছেন, এটা তিন প্রকার হয়, ম্যাটেরিয়াল পার্টস, ক্যাপিটাল এটা আমরা একটু ডিটেইলস পড়ার ট্রাই করতেছি। কনজিউমার গুডস হচ্ছে সেই সমস্ত গুডস যেটা মানুষ ক্রয় করে নিজের বা ফ্যামিলিতে ভোগ করার জন্য, রাইট? এর আর কোনো অবজেক্টিভ নেই। আপনি বাইক চালান, বাইকের জন্য টায়ার কিনেছেন, আপনার বাইকে লাগাবেন এই কারণে, এটা হচ্ছে কনজিউমার গুডস। বাট আপনার একটা দোকান আছে যেখানে আপনি অনেকগুলো টায়ার কিনে রাখেন, বাইকরা আসে তাদেরকে আপনি টায়ার বিক্রি করেন, তাহলে এটাকে আর কনজিউমার গুডস থাকলো? আপনার ইন্ডাস্ট্রিয়াল, রাইট? বা বিজনেস গুডস। বা আমরা যদি এভাবে বলি যে মনে করেন মানুষ গাড়ি তৈরি করে দেয়, অল্টো, রাইট? প্রগতি স্যার করে গাড়ি। এসআই গাড়ি, এরা সব ইয়ে করে, ম্যানুফ্যাকচারিং করে, অ্যাসেম্বলিং করে, সবাই অ্যাসেম্বলিং করে, অল্টো না অ্যাসেম্বলি। আচ্ছা যাই হোক, আমরা যেটা মিন করতেছি এটা বুঝতে পারলে হবে। মনে করেন অল্টো কোম্পানি বানায় না, না বানায়। অ্যাসেম্বল করে। না বানায় না, কেউ বানায় না। কেউ বানায় না? একসময় বানায় তো পাকিস্তানে, বাট বাংলাদেশ প্রগতি স্যার বন্ধ হয়ে গেল কেন? আচ্ছা এই আলোচনা পরে আপাতত এটা শেষ করে ওটা একদিন বলবো। আমরা যেটা মিন করতেছি ইন্ডাস্ট্রিয়াল গুডস হচ্ছে সাপোজ ওয়ালটন মোটরসাইকেল তৈরি করার জন্য গাজী গ্রুপের কাছ থেকে মনে করেন 100 টায়ার কিনলো এবং সে তার মোটরসাইকেলের টায়ারগুলো লাগালো এবং মোটরসাইকেলটা বাজারে ছাড়লো। তাহলে এই যে টায়ারটা কিনে আবার নতুন একটা পণ্য তৈরি করে বাজারে ছাড়লো, এটাকে বলে ইন্ডাস্ট্রিয়াল গুডস। আমরা বলতেছিলাম বিজনেস গুডস টু টাইপের হয়, বিজনেস মার্কেট যদি মনে থাকে, একটা হচ্ছে রিসেলার মার্কেট, এটা এক জিনিস, আর একটা হচ্ছে প্রোডাকশনে ইউজ করে নতুন ভাবে পণ্য তৈরি করা, এটা আরেক জিনিস। আচ্ছা আপাতত দেখতেছেন না বুঝলে হবে, আপাতত আমরা যেটা মিন করতেছি এটা বুঝেন। মিড টার্ম আগে পড়ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা বলতেছি ইন্ডাস্ট্রিয়াল গুডস হচ্ছে এমন গুডস যেটা কেনার পরে নতুন পণ্য উৎপাদনে ইউজ করা হয়। একদম সহজ করে যদি বলি, বাজার থেকে আপনি 1 মণ আটার ময়দা কিনেছেন, কিনে বাসায় ইউজ করতেছেন, বাসায় রুটি বানিয়ে খাইতেছেন, এটা হচ্ছে কনজিউমার গুডস এর উদাহরণ। আর এই 1 মণ আটা ময়দা কিনেছেন, আপনার হোটেল আছে, হোটেল স্কলার্স হোটেল, এখানে আপনি রুটি বানিয়ে তৈরি করে বিক্রি করেন, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, রাইট? এক কথা স্যার, ওটা তো বিজনেস গুডস। কাস্টমার গুডসের সাথে এটা রিলেটেড। কাস্টমার গুডস কনজিউমার গুডস, কাস্টমার গুডস, গভর্নমেন্ট গুডস এগুলো পড়েছে। মার্কেট, এটা বিজনেস না, এটা বিজনেস মার্কেট, ওটা কনজিউমার ঠিক। একটি প্লেস শেষ করব তো। সো ইন্ডাস্ট্রিয়াল গুডস এর আমরা বাজারকে বা গুডস গুলোকে তিন ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 আছে ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। এটা হচ্ছে ম্যানুফ্যাকচার প্রোডাক্ট কমপ্লিটলি, এটা হচ্ছে টু টাইপের হয়, একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস, একটা হচ্ছে ম্যানুফ্যাকচার ম্যাটেরিয়াল এন্ড পার্টস। আমরা যদি সহজ করে বলি, কোন একটা ইন্ডাস্ট্রিতে যে ম্যাটেরিয়ালস গুলো ইউজ করা এটা দুই প্রকার, একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস যেটা হচ্ছে কাঁচা মাল মেইনলি। সাপোজ মনে করেন আমি যদি ময়দা তৈরি কারখানা, মনে করেন মেঘনা গ্রুপ আছে না বা সিটি গ্রুপ আছে, এরা আটা ময়দা বাজারে নিয়ে আসে না, তো এদের যে মেশিনারি আছে, যে কারখানা আছে, এখানে দুই টাইপের ম্যাটেরিয়াল আছে। একটা হচ্ছে র ম্যাটেরিয়াল, যেমন গম লাগবে এটা তৈরি করতে, এটা হচ্ছে র ম্যাটেরিয়াল। আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচার ম্যাটেরিয়াল পার্টস, অর্থাৎ অন্যান্য ম্যাটেরিয়াল পার্টস আছে, যেমন মনে করেন একটা মেশিনারি সেটআপ বানাতে দিতে হয়, রাইট? মেশিনের জন্য অয়েল, এই মেশিনের জন্য অয়েল লাগে, এগুলো নিচে আছে। যদিও আমরা অন্য কিছু যদি এখানে বলতে পারি, কৃত্রিম ফুড আইটেম লাগে না, কৃত্রিম রং লাগে না, ফুডের রং, ফুড কালার, ফুড কালার, সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারড ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। আর একটা হচ্ছে র ম্যাটেরিয়ালস মানে কাঁচা মাল, যেটা মূল আইটেমটার পাশাপাশি অন্যান্য কিছু যেগুলো লাগে, এই দুইটা মিলে আমরা বলতেছি ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। নাম্বার 2 আমরা বলতেছি ক্যাপিটাল আইটেমস। ক্যাপিটাল আইটেমস মানে যেখানে অনেক বেশি পুঁজি দরকার হয়, যেটার জন্য অনেক বেশি টাকা ইনভেস্টমেন্টের দরকার হয়। যেমন মেঘনা গ্রুপ যে আটা ময়দা সুজি তৈরি কারখানা দিচ্ছে, এখানে মেশিনারি সেটআপ দিতে হচ্ছে না। যেমন ফর এক্সাম্পল এটা দুই টাইপের হয়, একটা হচ্ছে ইনস্টলেশন, একটা হচ্ছে ইকুইপমেন্ট। ইনস্টলেশন মানে যে মেশিন সেটআপ দেওয়া, চায়না থেকে একটা মেশিন কিনে নিয়ে এসে সেটআপ দিছে, যার ফলে এটা হচ্ছে, এটাকে বলতেছে আমরা ইনস্টলেশন। এর পাশাপাশি ছোটখাটো অনেক ইকুইপমেন্ট আছে যারা এই কাজগুলোকে হেল্প করে, যেমন ক্রেন চেনেন, এই যে তুলে নিয়ে যায়, বা ঠেলা গাড়ি চেনেন, এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, ওগুলো আমরা বলতেছি ইকুইপমেন্ট। আপনি আমাদের সাথে না? হ্যাঁ আসেন, আপনি পরের ক্লাসের জন্য আপনি মাইন্ড করবেন না, বসেন। সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল আইটেমস। The last one is supplies and business services. এই ইন্ডাস্ট্রিটা কন্টিনিউ করার জন্য, রান করার জন্য কিছু সাপ্লাই দরকার হয়, বিজনেস সার্ভিসেস দরকার হয়। এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেইনটেনেন্স এন্ড রিপেয়ার আইটেমস, যেমন পেইন্ট, নেইলস, ব্রুমস, as well as operating supplies, যেমন lubricant, coal, writing paper, pencil। সেখানে না বুঝার তেমন কিছু নাই, আপনারা ব্যাপারগুলো জানেন, তবু একটু মাথায় দিলাম যেহেতু আমাদের কিছুর মধ্যে আসলো তাই। সো এই হচ্ছে আজকের জন্য মোটামুটি। আমরা যদি একটু সামারাইজ করি আমরা আসলে কি কি দেখলাম, আমরা একবার প্রথম থেকে যদি একটু বলি, আমরা এটা শুরু করছি, আমরা বলতেছি আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট, সেখানে আমরা গ্রুপের থার্ড টাইপ কি ছিল? সাপ্লায়ার এন্ড বিজনেস সার্ভিস। সাপ্লাই বিজনেস।
সো আমরা কথা বলতেছিলাম, আমরা বলতেছি আমরা 4P এখানে পড়বো ফাইনাল টার্মের জন্য। প্রত্যেকটা পিনে 2টা করে লেকচার হবে। সো 4 দুগুণে 8টা লেকচার আমরা এখানে দিব, তারপরে কোনো কিছু সময় পেলে পড়বো। সো এখানে আমরা বলতেছি প্রিন্সিপাল অফ মার্কেটিং, আমরা থিওরিটিক্যাল নলেজ অনেক গেইন করে আসছে, আমরা এখানে একটু প্র্যাকটিক্যাল ট্রাই করব কিভাবে কি করতে হবে। অ্যাজ আ মার্কেটিং ম্যানেজার আপনি কি করবেন, সো স্ট্র্যাটেজিক জায়গা থেকে আমরা এটা পড়া ট্রাই করব। সো এই জায়গা থেকে আমরা বলতেছি প্রোডাক্ট কি, এটা আমরা পড়ে আসছি। তবু একটু বলতেছিলাম যে প্রোডাক্ট হচ্ছে এমন কিছু যা মানুষের কোনো একটা ওয়ান্ট বা নিড স্যাটিসফাই করে। এটা শুধুমাত্র ফিজিক্যাল গুডস না, এটা এভরিথিং প্রোডাক্টস। 10টা আইটেমের কথা আমরা বলতেছিলাম। 2 নম্বর আমরা বলতেছি লেভেলস অফ প্রোডাক্ট। একটা প্রোডাক্টের কতগুলো লেভেল থাকে। সো আপনি এজ এ মার্কেটিং ম্যানেজার কোন প্রোডাক্টটা কোন লেভেলে যে বিক্রি করবেন। কিছু প্রোডাক্ট আছে কোর বেনিফিট বিক্রি করতে পারবেন, যেমন নিউ প্রোডাক্ট যদি আপনি বাজারে নিয়ে আসেন, কোন একটা নতুন প্রবলেমের নতুন সলিউশন, তখন আপনি কোর বেনিফিট দিলে এটা বিক্রি হবে, কোনো সমস্যা নেই। বাট এক্সিস্টিং প্রোডাক্ট যদি আপনি বিক্রি করতে চান, কোর বেনিফিটে বেসিক প্রোডাক্টের বিক্রি হবে না, কারণ অলরেডি अवेलेबल, সবাই তো কিনতেছে, আপনারটা কেন কিনবে? স্যার আপনাকে লেভেল চিন্তা করতে হবে যে আমারটা কোন লেভেলে গেলে বাজারে বিক্রি হবে। সো এজ এ মার্কেটিং ম্যানেজার আপনাকে ভাবতে হবে এই পণ্যটার কোন লেভেলে আছে এই মুহূর্তে। সো আপনি কোন লেভেলে দিলে বাজারে কাটবে, বাজার কাটা শব্দ বোঝেন না? জি স্যার। বিক্রি হবে, বাজারে কাটবে। সো এই জায়গা থেকে আমরা বলছিলাম কোর বেনিফিট, বেসিক প্রোডাক্ট, এক্সপেক্টেড প্রোডাক্ট, অগমেন্টেড প্রোডাক্ট এন্ড পটেনশিয়াল প্রোডাক্ট। দেন আমরা বলতেছি প্রোডাক্ট ক্লাসিফিকেশন। আমরা এখানে বলতেছি 3টা জায়গা থেকে। নাম্বার 1 আমরা বলতেছি অ্যাজ পার ডিউরেবিলিটি এন্ড ফ্যান্সিবিলিটি, 3 প্রকার। নন ডিউরেবল গুডস, যেটা দ্রুত ফ্রিশ হয়ে যায় বা পচে যায় আর কি, বা দ্রুত ইউজ করা হয়, এটা মানুষ ফ্রিকোয়েন্টলি ইউজ করে। এই ক্ষেত্রে মার্কেটিং ম্যানেজার আপনাকে যেটা করতে হবে, ডিস্ট্রিবিউশনের এফিসিয়েন্সি বাড়াইতে হবে বা বেশি জায়গায় ডিস্ট্রিবিউশন করতে হবে, কম প্রফিট করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ হিউজ প্রমোশন করতে হবে মানুষকে ট্রায়াল দেওয়ার জন্য। নাম্বার 2 আমরা বলতেছি ডিউরেবল গুডস। এক্ষেত্রে আপনাকে 3টা কাজ করতে হবে। একটা হচ্ছে পার্সোনাল সেলিং এ মনোযোগ দিতে হবে, 2 নম্বর হচ্ছে হায়ার মার্জিন এখানে করা যাবে, আর 3 নম্বর হচ্ছে এখানে ওয়ারেন্টি গ্যারান্টি দিতে হবে। লাস্ট ওয়ান ইজ সার্ভিসের ক্ষেত্রে আমরা বলতেছি এখানে কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, সাপ্লাই ক্রেডিবিলিটি বাড়াইতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাপ্টেবিলিটি কাস্টমারকে বোঝাতে হবে। দেন আমরা বলতেছি কনজিউমার গুডস 4 প্রকার। একটা হচ্ছে কনভিনিয়েন্স গুডস, এখানে ক্ষেত্রে আমরা বলতেছি রোজ ডিস্ট্রিবিউশন করতে হবে। এটা মানুষ উইদাউট মিনিমাম ইফোর্টে কিনতে চাই, ইমিডিয়েটলি কিনতে চাই, এবং হচ্ছে কোন প্রকার কম্পেয়ার ছাড়াই কিনতে চাই। যেমন মনে করেন আপনি একটা মেস কিনবেন, মেস না দেশলাই কিনবেন, দেশলাই, এটা আপনি জিজ্ঞেস করেন অমুক কোম্পানি দেশলাই দেন, নো, একটা হাতের কাছে যেটা পয়সা কিনছে, যদিও ভরসার একটা সুনাম আছে, আগে টেক্সি ছিল, দিল্লিও বলেছে ভরসা ডলফিন হ্যাঁ। দেন শপিং আইটেম আমরা বলছিলাম, এটা মেইনলি হচ্ছে 3 আইটেমের মধ্যে পড়ে। একটা হচ্ছে ক্লোথিং আইটেম, একটা হচ্ছে ফার্নিচার, একটা হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সেস, এর পাশাপাশি অটোমোবাইল সেক্টরটা শপিং আইটেমের মধ্যে ধরে। সো এখানে যেটা দরকার আমাদের সুইটেবিলিটি, কোয়ালিটি, প্রাইস এন্ড স্ট্যান্ড এগুলো কম্পেয়ার করে কিনে। সো এজ এ মার্কেটিং ম্যানেজার আমাদের 4টা বিষয় মনে রাখতে হবে যে আমাদের সুইটেবিলিটি কেমন, কোয়ালিটি কেমন, প্রাইসিংটা কেমন হচ্ছে এবং স্টাইল কেমন হচ্ছে, যার জায়গা থেকে আপনি ব্র্যান্ডিং নিয়ে আলোচনা করতে পারেন। আর নাম্বার 3 স্পেশালিটি গুডস, মানুষ যেটা স্পেশাল ইফোর্ট দিয়ে কেনে, স্পেশালি কেনে, স্পেশাল প্রোডাক্ট। সো আপনার প্রোডাক্টটা যদি আপনি স্পেশাল করতে পারেন তাহলে আপনার বাজারে বিক্রি হবে। এই জায়গা থেকে আমরা এটা বলতেছিলাম, এর মধ্যে কাজের কথা বলতেছিলাম, আমরা ইকুইপমেন্ট সুট এগুলো আমরা কথা বলছি। And the final one is answer goods, যেটা মানুষ সাধারণত কেনার চিন্তা করে না, কখনো ভাবি না এরকম কিছু কেনা যাবে, সেটা হচ্ছে এটা। এর বাইরে একটু আছে, যেহেতু তখন একটু কথা ছিল ক্যান্ডিং, একটু বলে রাখি, একটা গুডস আছে ইম্পালস গুডস, যার বাংলা হচ্ছে লোভনীয় পণ্য। আপনি সাধারণত কিনতে চাননি, কেনার কথা ভাবেননি, বাজারে গেছেন, সামনে দেখছেন, তখন কিনতে হয়েছে। যেমন চাটনি, যেমন আইসক্রিম, যেমন ক্যান্ডি, চিপস, কোক, চিপস, বা এমনটা অনেক সময় হয় না যে আপনি জার্নি করতেছেন ট্রেনে বা বাসে, আশেপাশে 4-5 জন আছে, সবাই চা নাচুর কিনছে বা মুড়ি কিনছে, আমার কাছে মনে হয় মন চাচ্ছে না, সবাই কিনছে, এজন্য আপনি কিনছেন। ইম্পালস গুডস, এইগুলো বলে ইম্পালস গুডস, লোভনীয় পণ্য। দেখবেন লোভনীয় পণ্যগুলো সাজানো গোছানো থাকে, যাদের বাচ্চারা দেখবে ওটা বলে যে এটা নিবে, এটা নিবে, এটা নিবে, এটা নিবে। However, then last item আমরা বলতেছি, last topic আমাদের ইন্ডাস্ট্রিয়াল গুডস ক্লাসিফিকেশন। এখানে আমরা বলতেছি 3টা, ম্যাটেরিয়ালস এন্ড পার্টস। একটা হচ্ছে কাঁচামাল, র ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে ম্যানুফ্যাকচারড ম্যাটেরিয়াল এন্ড পার্টস। দুই নম্বর বলতেছি ক্যাপিটাল আইটেম, সেটা হচ্ছে অনেক বিনিয়োগ লাগে, ইনস্টলেশনের কথা আমরা বলতেছি, অ্যাজ ওয়েল অ্যাজ বড় বড় ইকুইপমেন্টের কথা বলতেছি। And the last one is supplies and business services. কোন একটা ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে কন্টিনিউ করার জন্য অনেক সার্ভিস দরকার হয়, এটা হচ্ছে অপারেটিং সার্ভিস অ্যাজ ওয়েল অ্যাজ মেইনটেন্যান্স এন্ড রিপেয়ার সার্ভিস। এই হচ্ছে মোটামুটি আজকে। সো হোপফুলি আপনারা একটু বাসায় দেখবেন, কোনো প্রবলেম হলে আগামী দিন জানাবেন, আমরা আগামী দিন সলভ করব ইনশাআল্লাহ।